অনামিকা মুখ থেকে পান পাতা সরাতেই অনামিকার চোখে চোখ রাখল সে। সত্যিই আজ অনামিকাকে এক সুন্দরী রানীর মতো লাগছে। কিছুতেই যেন তার দিক থেকে কোনো রকমেই চোখ সরাতে পারছে না সৈকত। অন্যদিকে অনামিকাও তার দিকে তাকিয়ে রয়েছে একভাবে, আর দুজন দুজনের লাজুকতা ধরে রেখেছে। আশপাশ থেকে সৈকত আর অনামিকার বন্ধু বান্ধবীরাও মাঝে মধ্যে তাদের এই কাণ্ড দেখে হেসে উঠছে। এরপর শুরু হলো মালা বদল। সৈকত আর অনামিকার এত দিনের এই ভালোবাসা আজ পূর্ণতা পাচ্ছে। সত্যি আজকে ফেলে আসা সেই সব দিনের কথাই যেন মনে পড়ছে বারবার করে। তাদের প্রথম দেখা আর ফেলে আসা একসঙ্গে বয়ে চলা নদীর মতো সব স্মৃতি, সব যেন তাদের চোখের মধ্যে ভেসে উঠছে আজ এক এক করে। আর তাতেই বারবার করে মুচকি হেসে উঠছে দুজনেই সাত পাক ঘুরতে ঘুরতে। এমন সময় হঠাৎ অনামিকার কানের মধ্যে একটা অদ্ভুত শব্দ শুনতে পেল। নমস্কার শ্রোতা বন্ধুরা, আমি দেবাঞ্জন আর আপনারা শুনছেন অন্ধকারের ডায়েরি। আমাদের আজকের গল্প সুলেখক দেবোত্তম দের কলমে রুশি। অনেকেই গল্প শুনছেন কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলে যাচ্ছেন। তাদের বলছি তারা প্লিজ সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে নোটিফিকেশনে অল করে রাখুন। তাহলে দেখবেন সব গল্প সবার আগে আপনার কাছে এসে পৌঁছবে। তাহলে শুনতে থাকুন আজকের গল্প রুশি। স্কুলে ক্লাসরুমে টিফিন শেষ করে ক্লাসের শেষ প্রান্তের জানলার কোণের একটা বেঞ্চে বসে আঁকার খাতাটা নিয়ে ছবি আঁকতে বসেছিল পামেলা। টিফিনের সময় তার সব বন্ধুবান্ধবীরা বাইরে খেলাধুলো করছে, সেই একা ক্লাসের মধ্যে রয়েছে। কিন্তু একটা জিনিস সে বুঝতে পারছে না ঠিক, যে আজ সে কিসের ছবি আঁকবে। বহুক্ষণ ভাবার পরেও সে কি আঁকবে তা বুঝতে না পারায় বিরক্তি নিয়ে বেঞ্চ থেকে উঠে আঁকার খাতা সহ বাকি জিনিসগুলো নিয়ে সে ব্যাগে রাখতেই যাচ্ছিল। এমন সময় সে শুনতে পেল তার পেছন দিক থেকে কে যেন তার নাম ধরে ডাকছে, পামেলা। পামেলা তা শুনে একবার পেছন ঘুরে তাকালো, আর তখনই সে দেখতে পেল সে যেখানে বসেছিল সেখানে অন্য একটা মেয়ে বসে আছে। পামেলা ভাবল স্কুলের উঁচু ক্লাসের কোনো দিদি স্কুলের ইউনিফর্ম পরে বেঞ্চে বসে তার দিকেই তাকিয়ে রয়েছে। পামেলা তাকে কিছু বলবার আগেই সেই মেয়েটা তাকে বলল, পামেলা, তুমি ছবি আঁকবে বলেছিলে না? কিন্তু বুঝতে পারছো না ঠিক কি ছবি আঁকবে, তাই না? পামেলা তার কথা শুনে মাথা নাড়তেই সেই মেয়েটা তাকে বলল, আমার পাশে এসে বসো পামেলা, আমার পাশে এসে বসো। আমি তোমাকে সাহায্য করছি ছবি আঁকতে। তুমি আমাকে তোমার আঁকার খাতাটা দাও, আর চলো আমি তুমি একসঙ্গে একটা ছবি আঁকি। পামেলা তাই করল, আর তারপরেই সেই মেয়েটি পামেলার হাতের ওপর তার হাত ঘুরিয়ে ঘুরিয়ে একটা ছবি আঁকতে শুরু করল। ছবিটা একটা পাহাড়ি এলাকার ছবি। বড় বড় পাহাড়, আর তার সামনেই বয়ে চলেছে
জলের এক টানা হিংস্র স্রোত। ছবিটা আঁকার পর পামেলা তার দিকে তাকিয়ে জিজ্ঞেস করল, আচ্ছা দিদি, এই জায়গাটা কোথায় আর এই নদীটার নাম কি? সেই মেয়েটা তাকে বলল, এটা চন্দ্রঢিলি, দার্জিলিংয়ে আছে। আর এই নদীটার নাম বালাসন। পামেলা তাকে আরো কিছু জিজ্ঞেস করতেই যাচ্ছিল, এমন সময় হঠাৎ সে দেখল মুন্নি তার পাশে দাঁড়িয়ে নেই। গোটা ঘর ফাঁকা। পামেলা তা দেখে বলল, যা, ওই দিদিটা এত তাড়াতাড়ি কোথায় চলে গেল? নামটাও তো জানা হলো না দিদিটার। বিয়ের মণ্ডপের দিকে সৈকত ঠিক এগোতেই যাচ্ছিল, এমন সময় হঠাৎ তার স্কুলের একটা বাচ্চা মেয়ে দৌড়ে এসে তার হাতে একটা লাল রাংতা মোড়া উপহারের বাক্স ধরিয়ে দিতেই সেটাকে রেখে সৈকত তাকে বলল, থ্যাংক ইউ পামেলা, আমি পরে খুলে দেখবো এতে কি আছে। কেমন, তুমি গিয়ে বসো। পামেলা তার দিকে তাকিয়ে মুচকি হেসে তার মা বাবার সাথে কাছাকাছি একটা চেয়ারে গিয়ে বসল। আর তারপরেই ঠাকুরমশাই শুভদৃষ্টির জন্য সৈকতকে বিয়ের মণ্ডপের সামনের দিকে দাঁড়াতে বললেন। অন্যদিকে অনামিকা মুখ থেকে পান পাতা সরাতেই অনামিকার চোখে চোখ রাখল সে। সত্যিই আজ অনামিকাকে এক সুন্দরী রানীর মতো লাগছে। কিছুতেই যেন তার দিক থেকে কোনো রকমেই চোখ সরাতে পারছে না সৈকত। অন্যদিকে অনামিকাও তার দিকে তাকিয়ে রয়েছে একভাবে, আর দুজন দুজনের লাজুকতা ধরে রেখেছে। আশপাশ থেকে সৈকত আর অনামিকার বন্ধু বান্ধবীরাও মাঝে মধ্যে তাদের এই কাণ্ড দেখে হেসে উঠছে। এরপর শুরু হলো মালা বদল। সৈকত আর অনামিকার এত দিনের এই ভালোবাসা আজ পূর্ণতা পাচ্ছে। সত্যি আজকে ফেলে আসা সেই সব দিনের কথাই যেন মনে পড়ছে বারবার করে। তাদের প্রথম দেখা আর ফেলে আসা একসঙ্গে বয়ে চলা নদীর মতো সব স্মৃতি, সব যেন তাদের চোখের মধ্যে ভেসে উঠছে আজ এক এক করে। আর তাতেই বারবার করে মুচকি হেসে উঠছে দুজনেই সাত পাক ঘুরতে ঘুরতে। এমন সময় হঠাৎ অনামিকার কানের মধ্যে একটা অদ্ভুত শব্দ শুনতে পেল। তার সঙ্গে তার মাথার মধ্যে কেমন একটা তরঙ্গ খেলে গেল যেন। সে তার চোখটা বন্ধ করে নিল, আর তখনই সে আরো স্পষ্ট শুনতে পেল আবারও সেই শব্দটা, যেন একটা নদীর তীব্র স্রোত গর্জনের সাথে বারবার করে পাথরে এসে ধাক্কা খাচ্ছে। প্রথম থেকেই সেটাকে মনের ভুল বলেই ভেবেছিল অনামিকা, কিন্তু তারপর সৈকতের সঙ্গে আগুনের সামনে দিয়ে ৬ নম্বর পাক ঘুরতে ঘুরতেও যখন সেই আওয়াজটা তার কানের ভেতরে আরো জোরালো হয়ে উঠল, তখন সে কান দুখান চেপে ধরে বসে পড়ল বিয়ের মণ্ডপের মধ্যে। তারপর সে চিৎকার করে বলতে লাগলো বারবার করে, বন্ধ করো, এই আওয়াজটা বন্ধ করো। কেউ আছো? আমার কানের ভেতরে একটা শব্দ হয়ে চলেছে তখন থেকে, জলের স্রোতের। বন্ধ করো, এই শব্দটাকে বন্ধ করো, বন্ধ করো, বন্ধ করো। সৈকত তার চিৎকার শুনে তার পাশে বসে পড়ল, আর তারপর সে কৌতূহলী হয়ে তাকে বলল, কি হয়েছে তোমার অনামিকা? আর আওয়াজ কিসের বন্ধ করতে বলছো? আমি তো তোমার কথা কিছুই বুঝতে পারছি না, কি হয়েছেটা কি? আমার কানের ভেতরে একটা অদ্ভুত আওয়াজ হচ্ছে যেন সৈকত, খানিকটা খানিকটা জলের স্রোতের মতন। বন্ধ করো, এই শব্দটা আমি আর সহ্য করতে পারছি না। আমার কানের ভেতর কেমন যেন একটা করছে সৈকত, আমি সহ্য করতে পারছি না। কে আছো? কে আছো? শব্দটা বন্ধ করো, বন্ধ করো শব্দটা। এরপরেই হঠাৎ
অনামিকা অজ্ঞান হয়ে পড়ে যায় সেখানেই। উপস্থিত সকলেই বিয়ের মণ্ডপের দিকে ছুটে আসে। তারা সকলে অনামিকার চোখে মুখে জল ছেটাতে তার জ্ঞান ফিরে আসতেই সৈকত তাকে বলল, এখন কেমন লাগছে তোমার? ঠিক আছো তো? আর কি হলো বলো তো, হঠাৎ করে তোমার ওভাবে তুমি জ্ঞান হারিয়ে পড়ে গেলে? আর ওই শব্দ, মানে কিসের শব্দ শুনতে পাচ্ছিলে তুমি? জানি না সৈকত, কিসের শব্দ ওটা, তবে এইটুকু জানি ওই শব্দটা অনেকটা নদীর হিংস্র ঢেউয়ের শব্দের মতোই ছিল। আরে কি বলছো তুমি অনামিকা? এখানে নদীর শব্দ তুমি নিশ্চয়ই ভুল শুনেছো। আর তাছাড়া সারাদিন উপোস করে আছো, তাই হয়তো ভুল শুনেছো। এখন তুমি ঠিক আছো তো? অনামিকা হ্যাঁ বলতেই সৈকত অনামিকার হাত ধরে আবারও তাকে নিয়ে গিয়ে বসালো বিয়ের মণ্ডপে। তারপর বিয়ের বাকি অনুষ্ঠানগুলো শুরু হলো। কিন্তু অনামিকার মনে একটা খটকা থেকেই গেল। সত্যিই কি সে ভুল শুনেছে? তাই হবে হয়তো। এরপর সিঁদুরদানের অনুষ্ঠানও সম্পন্ন হলো সুষ্ঠুভাবে। এরপর অনামিকা আর সৈকতের বন্ধুরা বিয়ের বাসর রাত জাগতে চাইল, কিন্তু অনামিকার শরীর খারাপ লাগায় সে অনুষ্ঠানে অসম্মতি জানালে সৈকত সকলকে বাসর জাগার অনুষ্ঠান করতে নিষেধ করে। রাত তখন প্রায় গভীর, সকলেই প্রায় ঘুমিয়ে পড়েছে। এমন সময় হঠাৎ অনামিকা আর সৈকত সহ বাকিরা যেই ঘরে ঘুমিয়েছিল তাদের পাশের ঘরের, যেখানে তাদের বিয়ের সব উপহার রাখা ছিল, সেখানেই একটা টেবিলের উপর থেকে হঠাৎ করে একটা লাল রাংতা মোড়ানো উপহারের বাক্সটা সব বাক্সগুলোর ভেতর থেকে আপনা আপনি বেরিয়ে এলো। তারপর সেটা ধপ করে পড়ে গেল নিচের মেঝেতে। আর সেটা মাটিতে পড়া মাত্রই পাশের ঘরে থাকা অনামিকার মাথার ভেতর আবারও একটা তরঙ্গ খেলতে শুরু করলো। আর তার সঙ্গেই আবার তার দু কানের মধ্যে সেই নদীর স্রোতের শব্দটা শোনা গেল। সেই শব্দটা শুনে মনে হচ্ছে যেন পাহাড়ের কোনো হিংস্র নদীর ঢেউয়ের শব্দ, যা শক্ত পাথরে যেন ধাক্কা খাচ্ছে আর তার সঙ্গেই প্রবল শব্দ করছে। আবারও অস্বাভাবিক একটা অস্বস্তিতে ঘুমটা ভেঙে গেল অনামিকার। আর তারপরেই সে আবারও তার দু কান চেপে ধরে চিৎকার করে বলতে লাগলো, বন্ধ করো, বন্ধ করো এই আওয়াজটাকে বন্ধ করো। আমার কানে খুব যন্ত্রণা হচ্ছে, বন্ধ করো, আমি আর সহ্য করতে পারছি না এই আওয়াজটা। এই নদীর শব্দটাকেও বন্ধ করো, আমার খুব যন্ত্রণা হচ্ছে। সৈকত, সৈকত, এই জলের শব্দটা বন্ধ করো, আমার খুব যন্ত্রণা হচ্ছে। সৈকত, বন্ধ করো, বন্ধ করো। অনামিকার জোরালো সেই চিৎকারে ঘুমটা ভেঙে গেল সৈকতে। সেই সঙ্গে সঙ্গে ঘরের আলোটা জ্বালিয়ে দিয়ে অনামিকার ঠিক কি হয়েছে সেটা জানার জন্য তার পাশে এসে বসতেই ঘরে ঘুমিয়ে থাকা বাকিরাও চোখ কচলে এসে দাঁড়ালো। তারপর তারা পরস্পরের দিকে নিজেরাই তাকাতে লাগলো। অনামিকার ঠিক কি হয়েছে তা তারা বুঝতে পারছে না কেউই। আর কিসের শব্দের কথা বলছে সে বারবার? কোনো শব্দই তো হচ্ছে না ঘরের মধ্যে। সৈকত তাকে বলল, আরে তুমি আবার এসব বলছো? নদীর শব্দ কোথায় বলো তো? আমরা তো কেউ কোনো শব্দ শুনতে পারছি না। তাহলে কোনো শব্দ হচ্ছে না। আমি তো বলছি, তুমি কান থেকে হাত সরাও, একবার দেখবে সত্যি কোনো শব্দ হচ্ছে না। দেখো। অনামিকা তার দু কান থেকে হাত সরিয়ে নিল। আর তারপরেই সত্যি সে কোনো শব্দই আর শুনতে পেল না তার কানের মধ্যে। অনামিকা তা দেখে সৈকত সহ সকলের দিকে তাকিয়ে বলল, বিশ্বাস করো, আমি মিথ্যে কথা বলছি না, সত্যি আমি শব্দটা শুনেছিলাম। নদীর হিংস্র স্রোত যেন বয়ে চলেছে চারদিক দিয়ে, কিন্তু কিন্তু শব্দটা আবার থেমে গেল। আরে এমন আবার হয় নাকি? তুমি ভুল শুনেছো নিঘাত, ওরকম কিচ্ছু নয়। তুমি বরং ঘুমিয়ে পড়ো, কাল আবার বাড়িতে ফিরতে হবে তো সকাল সকাল। তুমি ঘুমিয়ে পড়ো অনামিকা, আর তোমরাও ঘুমিয়ে পড়ো সকলে।
সকলেই সৈকতের কথা শুনে আবার শুয়ে পড়ল যে যার মতো। তবে অনামিকা ঘরের মধ্যে খানিকক্ষণ জেগেই থাকল। তারপরে সেও ঘুমিয়ে পড়ল। কিন্তু সেই নদীর স্রোতের আওয়াজটা বন্ধ হলো না। সেটা ধীরে ধীরে ক্ষীণ হয়ে ভেসে আসতে লাগলো সেই পাশের ঘরে রাখা রাংতা মোড়ানো উপহারের সেই বাক্সটার ভেতর থেকে। সেই ছবিটার ভেতরেই দাঁড়িয়ে রয়েছে যেন কেউ, একটা নদীর দিকে একভাবে তাকিয়ে। আর তারপরেই সে কেমন অদ্ভুতভাবে নেমে যেতে লাগলো সেই নদীর মধ্যের কালচে জলের দিকে, ধীরে ধীরে। পরের দিন সকালে যখন সৈকত অনামিকাকে নিয়ে তার বাড়িতে পৌঁছালো, তখন সৈকতের মা তাকে বরণ করার পর বলল, এসো মা, এসো। এখন থেকেই সব কিছু তো তোমার। আমার ছেলেটার ভালো মন্দ সব দায়িত্ব তো তোমাকেই নিতে হবে। আমাদেরও তো বয়স বাড়ছে নাকি? আচ্ছা, এবার ওই দুধে আলতার থালাটায় ডান পা দিয়ে ঘরে এসো দেখি মা। তাই করল অনামিকা। সে তার ডান পা সেই দুধে আলতা থালার মধ্যে রেখে ঘরের মেঝেতে বিছানো লাল সাদা কাপড়ের উপর দিয়ে ধীর পায়ে এগিয়ে এলো ঘরের ভেতরে। তারপর সে তার শাশুড়ি মায়ের দিকে তাকিয়ে খানিকটা লাজুক গলায় বলল, আপনি যে কি বলেন মা, ও আপনার ছেলে, তার ওপর আপনারই অধিকার। আর এসব কি বলছেনটা কি আপনি? এসব বলে আমাকে লজ্জা দেবেন না মা। অনামিকার কথা শুনে পাশ থেকে সৈকতের বাবা বলল, তোমার শাশুড়ি মা তো ঠিক কথাই বলেছেন মা। আর তাছাড়া মা বাবারা বুড়ো হলেই তো সন্তানের বিয়ে দেয়, এটাই তো নিয়ম। আর তাছাড়া আমরা তো আর চিরদিন থাকবো না। অনামিকা তার শ্বশুরমশাইয়ের কথা শুনে খানিকটা লজ্জা পেয়ে তাকে প্রণাম করতে যেতেই তার শ্বশুরমশাই তার মাথায় হাত বুলিয়ে দিতে অনামিকা কাঁদতে কাঁদতে বলল, আপনি একদম আমার বাবার মতন জানেন শ্বশুরমশাই। ও শুধু শুধু এতদিন আমাকে বলতো যে আপনি খুব রাগী। আপনি একদম আমার বাবার মতোই। না রে, তোর বাবার মতো কিনা আমি জানি না, বরং বল আমি সব বাবাদের মতো। পৃথিবীর প্রত্যেকটা বাবা এরকমই হয়, বুঝলি? এখন যা, তোর শাশুড়ি মায়ের সঙ্গে যা, বাকি নিয়মগুলো সেরে নে। ওইদিকে আবার আরেকটু পর থেকেই তো দূরের অতিথিরা আসতে শুরু করবে। কাল আবার বউ ভাত তো। সৈকতের মা নতুন বউয়ের গৃহপ্রবেশে বাকি নিয়মগুলো পালনের জন্য তার হাত ধরে নিয়ে যাচ্ছিল ঘরের ভেতরে। এমন সময় হঠাৎ পেছন থেকে একটা বিড়ালের জোরালো ডাক শুনতে পেয়ে সে পেছনে তাকাতেই দেখতে পেল একটা কালো বিড়াল অনামিকার দুধে আলতার থালাটার ওপর দিয়ে দৌড়ে চলে গেল ঘরের বাইরের দিকে। আর তা দেখে সৈকতের মা চেঁচিয়ে বলল, ওমা, এ কি অমঙ্গল কাণ্ড গো! আজকে কিনা নতুন বউটা বাড়িতে এলো, আর আজকে বিড়ালটা দুধে আলতার থালাটা ছুঁয়ে দিল। রক্ষা করো ঠাকুর, রক্ষা করো, রক্ষা করো। মা, তুমিও না এখনো এসব কুসংস্কারে তুমি বিশ্বাস করো? হয়তো বিড়ালটা মাছ খুঁজতে এসেছিল কিংবা দুধের গন্ধ পেয়ে এসেছে, আর এসব কুসংস্কার ছাড়া আর কিচ্ছু নয়, ঠিক আছে? তুমি অনামিকাকে এসব বলে আর ভয় দেখিও না তো। তুমি যাও অনামিকা মায়ের সাথে। সৈকতের মা আমতা আমতা করতে করতে তাকে নিয়ে চলে গেল রান্নাঘরের দিকে। সৈকত আর তার বাবাও নিজেদের ঘরে চলে যেতেই হঠাৎ একটা দমকা হাওয়ার সাথে সেই দুধে আলতার থালার মধ্যে ভেসে উঠল একটা ইউনিফর্ম পরা মেয়ের মুখ। সেই মুখটা এক দৃষ্টিতে তাকিয়ে থাকল অনামিকার যাবার পথের দিকে। তারপর ধীরে ধীরে সে মিলিয়ে গেল সেখান থেকে। ঘরের মধ্যে সৈকত ঢুকতেই হঠাৎ করে তার ফোনটা বেজে উঠল। তার বন্ধু অনির্বাণের ফোন। সে ফোনটা ধরতেই ফোনের ওপার থেকে অনির্বাণ বলল, কিরে, বাড়ি ফিরলি?
রাগটাগ করিসনি তো আমি কালকে যেতে পারলাম না বলে? তো রাগ করবো না তো কি করব? রিসেপশনে আসার চেষ্টা করিস কালকে, না হলে কিন্তু একেবারে ওই স্কুলের বাংলার শিক্ষক অপূর্ব মাস্টারের মতোই বলবো আমারও বিরাগ ভাজন হয়েছে। চেষ্টা করবো রে, কিন্তু ওই যে এখনো শিওর হতে পারছি না যে কাল কতজন নতুন পেশেন্ট আসবে। যাকে বাদ দে। এই অনামিকা এখন কেমন আছে? আগের থেকে একটু বেটার নিশ্চয়ই? ওই ঘটনা নিয়ে তোকে কিছু বলে এই দেখ, আমিও না, তোদের বিয়ে হলো আর আমি খালি উল্টোপাল্টা কথা বলে যাচ্ছি সত্যি। না না, উল্টো পাল্টা কিছুই তো বলিসনি, ঠিকই বলেছিস, তাই ওসব উল্টো পাল্টা বলছিল। পাহাড়ের নদীর জলের শব্দ, এখনো এই শখটা ও মানতে পারছে না জানিস। সেদিন বাসে লোকটার যে ওভাবে মারা যাওয়াটা একটা দুর্ঘটনা ছাড়া আর কিছুই নয়, সেটাই ও বুঝতে পারছে না। ও মনে মনে আজও নিজেকে ওই ঘটনার জন্য হয়তো দোষারোপ করে যাচ্ছে, কিন্তু তাতে আদেও ওর কোনো দোষ নেই। কিন্তু বুঝেছি, ওই ট্রমাটাই এখনো রয়েছে ওর মধ্যে। দেখিস ও যেন মেডিসিনগুলো একটু ঠিক মতো খায়, ঠিক আছে? আর একটা কথা, আমি বলি কি, কটা দিন দুজনে না বাইরে গিয়ে একটু সময় কাটিয়ে আয়। পারলে পাহাড়েই যা, দেখবি ভালো লাগবে। প্রকৃতির চেয়ে বড় ডাক্তার আর এই পৃথিবীতে কেউ নেই রে। আর ওরও ভালো লাগবে, হতেই তো পারে। প্রকৃতি যখন তার কাছে মানুষকে ডাকে তখন ঠিক কোনো না কোনোভাবে জানান দেয়, কাছে আসতে বলে। আমি বলছি শোন, যা গিয়ে দুজনে মিলে কালকের অনুষ্ঠানের পর্ব মিটলে হানিমুনে কয়েকদিন একটু পাহাড় থেকে ঘুরে আয়, দেখবি ভালো লাগবে। কথাটা মন্দ বলিসনি, কিন্তু মানে তুই কিন্তু কালকে অবশ্যই আসবি, হ্যাঁ? না হলে কিন্তু সত্যিই রাগ করবো এবার আমি। চেষ্টা করবো রে, বললাম তো, বাকিটা দেখি কি হয়। আচ্ছা রাখছি তাহলে, পেশেন্ট দেখতে হবে, বেরোতে হবে আমাকে। যাকে ফোনটা রাখছি, টাটা, দেখা হচ্ছে। ওকে, ঠিক আছে। ফোনটা কেটে দিল অনির্বাণ। সৈকত ফ্রেশ হবার জন্য তার বাথরুমে ঢুকতেই যাচ্ছিল, ঠিক এমন সময় সে লক্ষ্য করল ঘরের মধ্যে একটা অদ্ভুত জিনিস। তার ঘরের মেঝের মধ্যে কেমন যেন একটা জুতোর কাদার দাগ হয়ে রয়েছে, খানিকটা স্কুলের কেটসের মতন। সে দাগটার দিকে ঝুঁকে বসল, তারপর খানিকটা অবাক হয়ে বলল, দেখে তো মনে হচ্ছে কেটসের দাগ, আর মনে হচ্ছে কেউ আমার সামনে দাঁড়িয়েছিল, কিন্তু এটা এখানে কিভাবে সম্ভব? ঘরে তো কেউই ছিল না, তাহলে নাকি অন্য কিছুর দাগ হবে? না না না, তাহলে তো ঘরের মধ্যে আরও এই দাগ থাকতো, সেরকম তো কিছু নেই, শুধু এখানেই রয়েছে দেখছি। এই বলে সে চারিদিকে তাকাতে লাগলো, কিন্তু ঘরের আর কোথাও সে ওই রকম দাগ আর একটাও দেখতে পেল না কোথাও। সে ভাবল হয়তো এটা অন্য কিছুর দাগ হবে, তাই সে বাথরুমে চলে যাওয়ার আগে তার ঘরের মধ্যে থাকা পাপোশ দিয়ে সেই জুতোর ছাপটা মুছে দিল। তারপর সে বাথরুমে চলে গেল, কিন্তু তখনই তার অলক্ষ্যে একটা অদ্ভুত ঘটনা ঘটল। সে যেই জায়গায় সেই পায়ের ছাপটাকে মুছেছিল সেখানেই দুটো কেটস পরা ফ্যাকাশে পা তার ঘর থেকে বেরিয়ে গেল, ঠিক ঘরের দরজার দিকে। যেন চোখের নিমেষে মিলিয়েই গেল সেটা, আর তার সঙ্গে সেই কেটসের দাগটাও মিলিয়ে গেল অদ্ভুতভাবে। সৈকত বাথরুম থেকে বেরিয়ে এলো, কিন্তু এরপরেই সে যা দেখতে পেল তা দেখে সে যেন আরো খানিকটা অবাক হলো। তার ঘরের দরজাটা খোলা, তা দেখে সে বলল, আরে দরজাটা খোলা কেন? আমি তো আটকেই বাথরুমে গেছিলাম, খেয়াল করিনি নাকি? না, যতদূর মনে পড়ছে আমি তো দরজাটা ছিটকিনি লাগিয়েছিলাম। তাহলে এমন সময় হঠাৎ সৈকতের বাবা তাকে বলল কালকে রান্নার জন্য ক্যাটারারের লোকেরা ফোন করেছে। এই কথা শুনতেই সে ঘর থেকে বেরিয়ে গেল।
কি গল্প তো শুনছেন, তবে শুনতে শুনতে গল্পটি যদি ভালো লাগে তাহলে লাইক করবেন, শেয়ার করবেন ও হাইপ বাটনটি ক্লিক করে আরও শ্রোতা বন্ধুদের কাছে পৌঁছে দেবেন। আমাদেরকে ফেসবুক ও ইনস্টাগ্রামে ফলো করতে ভুলবেন না, লিংক রইল ডেসক্রিপশন বক্সে। আসুন শুনে নি গল্পের বাকি অংশ। আজ অনামিকার বউ ভাত। দেখতে দেখতে বিকেল হয়ে এসেছে। তার বাপের বাড়িতে থাকা অতিথিরা সাজগোজো শুরু করেছে ইতিমধ্যে। আর তার মধ্যেই অনামিকার বাপের বাড়ির কাজের মেয়ে পুষ্প বারান্দার শেষ দিকের কোণের পাশ দিয়ে ঝাঁট দিতে দিতে বিড়বিড় করে বলল, আরে বরের মেয়েটার বিয়ে হলো, কোথায় 2 টাকা বেশি বকশিস দিবি তা না, শুধু খেটেই মরি আর কি। দূর দূর, এভাবে হয় নাকি? আর একটু টাকা বাড়িয়ে দিলে কি অসুবিধা হয় শুনি? আমি তো গরিব মানুষ, তাহলে তো 2টো খেয়ে পড়ে বাঁচতে পারি। হ্যাঁ, তোরা কি কম বড় লোক নাকি? কথাগুলো বলে সে বারান্দা দিয়ে নামতে গিয়ে হঠাৎ গতকাল বিয়ের সমস্ত উপহার রাখা ঘরের দরজা খোলা দেখে সে ঝাড়ু হাতে চারিদিকটা একবার ভালোভাবে দেখে নিয়ে সেই ঘরের ভেতরে ঢুকতেই টেবিলের মধ্যে রাখা গতকালের উপহারের বাক্সগুলো সব দেখতে পেয়ে সেগুলোর ওপর একবার হাত বোলাতে বোলাতে তার ঠোঁটে একটা বাঁকা হাসি হেসে বলল, কত উপহারের বাক্স রয়েছে চারিদিকে, এখান থেকে এই 1টা 2টো সরালে আর কেউ টের পাবে না। কিন্তু কিন্তু সব বাক্সগুলো দেখেই তো মনে হচ্ছে ভালো কিছুই আছে। দূর বাবা, কোনটা যে নিই? এই এই লাল রঙের রাংটা মোড়া বাক্সটা নিই বরং। এই বলে পুষ্প সেই লাল রঙের রাংতা মোড়া বাক্সটা হাতে নিতেই হঠাৎ একটা দমকা হাওয়া এসে লাগলো তার গায়ে। আর তার সঙ্গেই পুষ্পের মাথার ভেতরটায় কেমনভাবে যেন একটা তরঙ্গ খেলে গেল। আর তার সঙ্গেই তার দোকানের মধ্যে ভেসে আসতে লাগলো একটা জোরালো নদীর স্রোতের শব্দ। আর তার সঙ্গেই পুষ্পের 2 কানও যেন কেমন ঘেমে উঠতে লাগলো অদ্ভুতভাবে। তারপরেই সে কেমনভাবে স্থির দৃষ্টিতে সেই রাংতা মোড়ানো বাক্সটা নিয়ে বেরিয়ে গেল নিজের ঘর থেকে। তারপর সে রান্নাঘরের পাশের একটা ঘর থেকে একটা বাজারের ব্যাগের মধ্যে সেটা ঢুকিয়ে নিয়ে বাড়ির ভেতর থেকে হন হন করে বেরিয়ে যেতে লাগলো কোথাও একটা জানি এক দৃষ্টিতে। বেশ কিছুক্ষণ পর এক টানা ঘরের বাইরে থেকে একটা জোরালো দরজা ধাক্কার শব্দ শুনতে পেয়ে দরজা খুলতেই অনামিকা দেখল তার বাড়ির কাজের লোক পুষ্প দিয়ে এসেছে। সে তাকে দেখে খানিকটা অবাক হয়ে বলল, কি ব্যাপার পুষ্পদি, তুমি এখন এখানে? আর তোমার সঙ্গে কি বাড়ি থেকে কেউ এসেছে? পুষ্প তার কথার কোনো উত্তর না দিয়ে শুধু তার হাতের মধ্যে থাকা বাজারের ব্যাগটা থেকে সেই লাল রাংতা মোড়ানো বাক্সটা বের করে তার দিকে এগিয়ে দিয়ে বলল, এতে একটা উপহার আছে গো দিদিমণি, এই রেখে এসেছিলে, তাই তোমাকে দিতে আসলাম। নাও ধরো, এইটা তোমার খুব প্রয়োজন পড়বে গো অনামিকা দি, বুঝলে? এই আসি তাহলে আমি। অনামিকা তার হাত বাড়াতেই পুষ্প তার হাতে থাকা সেই লাল রাংতার বাক্সটা দিয়ে আবার সিঁড়ি দিয়ে নেমে গেল নিচের দিকে। অনামিকা তাকে কয়েকবার পিছন থেকে ডাকলো, পুষ্পদি, পুষ্পদি! কিন্তু সে তার কোনো কথার উত্তর না দিয়েই একভাবে নিচের দিকে চলে গেল। অনামিকা কেমন যেন বিস্মিত হয়ে গেল তার কাণ্ড দেখে। সে সেই রাংতা মোড়া বাক্সটা ভালোভাবে দেখে নিয়ে বলল, এটা তো ওই পামেলার উপহারটা, এটা নিয়ে হঠাৎ পুষ্পদি এলো কেন? আর আর কিছু তো বললও না। খুলেই দেখি বরং একবার কি আছে এতে। এই বলে অনামিকা সেই লাল রাংতাটা বাক্স থেকে খুলতে শুরু করতেই হঠাৎ 2জন মহিলা
তাকে নিয়ে যেতে এলো ভাত কাপড়ের অনুষ্ঠানে নিয়ে যাবার জন্য। তাই আর সেই উপহারের বাক্সের রাংতাটা না খুলে সেটা সে বিছানার মধ্যে রেখেই চলে গেল তাদের সাথে। এমন সময় হঠাৎ সেই খোলা লাল রাংতার অংশটা যেটা সে খুলেছিল সেটার ভেতর থেকে একটা হাতের আঙুল বেরিয়ে এসে সেই বাক্সের খোলা অংশটাকে আটকে দিল। দেখতে দেখতে সন্ধে গড়িয়ে রাত একটু বাড়তেই অনামিকার বাড়ি থেকে সকলে এসে পৌঁছল সৈকতদের বাড়িতে। অনামিকা তার মাকে দেখতে পেয়ে বলল, মা, তোমাদের সঙ্গে কি পুষ্পদি এসেছে, নাকি পুষ্পদি কারোর সঙ্গে এসেছিল এখানে? অনামিকার মা বলল, পুষ্প সে কি করে এখানে আসবে রে মা? ও তো বাড়িতেই ছিল মনে হয়। অবশ্য বিকেলের পর থেকে ওকে সেভাবে আমি দেখিও নি। আর কেন রে মা, তুই হঠাৎ ওর কথা জিজ্ঞেস করছিস কেন? না মা, আসলে পুষ্পদি বিকেলের দিকে তো এখানে এসেছিল জানো, কিন্তু এসেই চলে গেল। আমার বিয়েতে উপহার পাওয়া একটা রাংতা মোড়ানো উপহারের বাক্স আমাকে দিয়ে চলে গেল। আমি পিছন থেকে ডাকলাম জানো মা, কিন্তু পুষ্পদি কোনো কথাই শুনলো না, আমার হন হন করে চলে গেল। পুষ্প এসেছিল তোর এখানে? না না, তা কি করে হয়? আর তাছাড়া তোদের ফ্ল্যাটের ঠিকানা সে জানবেই বা কি করে? তোর নিশ্চয়ই তুই অন্য মনস্ক ছিলিস, কাকে দেখতে কাকে দেখেছিস। নিশ্চয়ই সে অন্য কেউ হবে। না মা, আমি সত্যি বলছি, ওটা পুষ্পদিই ছিল। ওই এসেছিল। তো তুমি চলো আমার ঘরে, ওই রাংতা মোড়ানো বাক্সটা এখনো আছে, চলো। আচ্ছা আচ্ছা, সে না হয় পরে আমি দেখবক্ষণ। তুই বস গিয়ে, কত অতিথিরা আসছে, তুই বরং তাদের সাথে গিয়ে কথা বল। আমি একটু বেয়ানের সাথে কথা বলে আসি। তুই বরং বস গিয়ে ওখানে। অনামিকার মা কথাটা বলে চলে গেল। এরপর দেখতে দেখতেই রাত হয়ে এলো। আজ অনামিকার সৈকতের ফুলশয্যা, সারা ঘর ফুল দিয়ে সাজানো, আর সেই ফুলের গন্ধে গোটা ঘর ভরে রয়েছে যেন। তবে সৈকত ঘরে ঢুকতেই দেখল অনামিকা ঘুমিয়ে পড়েছে ইতিমধ্যেই। সে তাকে কিছু না বলে ঘরের দরজা আটকে অনামিকার পাশে এসে বসল। তারপর একভাবে বিহ্বলভাবে দেখতে লাগলো সে অনামিকাকে। সত্যি অনামিকা ঘুমিয়ে থাকলেও তাকে যেন আরো সুন্দর লাগে, যেন তার একভাবে দেখতে ইচ্ছে করে শুধু তাকে। এমন সময় হঠাৎ ঘরের আলোটা নিভে যেতেই সৈকত বিরক্তি নিয়ে বিছানার পাশ থেকে উঠে মোবাইলের ফ্ল্যাশের আলো জ্বালিয়ে তার ঘরের একটা টেবিলের নিচের ড্রয়ার থেকে একটা মোমবাতি বের করে সেটা দেশলাই কাঠি দিয়ে জ্বালিয়ে আবার এগিয়ে নিয়ে এলো অনামিকার মুখের দিকে ধরে। সেটার আলোতে একভাবে সে দেখতে লাগলো অনামিকার মুখটাকে। অনামিকা গভীর ঘুমে ঘুমোচ্ছে, আর সৈকত তাকে বিহ্বল হয়ে দেখছে শুধু। তার দেখার যেন শেষ নেই কোনো। সৈকত এবারে এক দৃষ্টিতে সেই মোমবাতিটা অনামিকার মুখের আরেকটু কাছে নিয়ে যেতেই হঠাৎ অনামিকার চোখ দুটো খুলে গেল। সে সৈকতের দিকে তাকিয়ে একটা জোরালো ফুঁ দিয়ে নিভিয়ে দিল সৈকতের হাতের মধ্যে থাকা সেই মোমবাতিটা। তারপর সে একটা ভিন্ন ফ্যাসফ্যাসে কণ্ঠে তাকে কতগুলো প্রশ্ন করে বলল, আচ্ছা সৈকত স্যার, বলুন তো, নদী কোন প্রক্রিয়ায় ক্ষয় সাধন করে? নদী তার বোঝা কিভাবে পরিবহন করে? ভাসমান, লম্ফদান, নাকি দ্রবীভূত অবস্থায়? আর অবক্ষেপণের মূল কারণগুলো কি? হঠাৎ ঘুম ভেঙে চমকে উঠল সৈকত। তার কপালে বিন্দু বিন্দু ঘাম জমেছে। তাহলে কি এতক্ষণ ধরে সে স্বপ্ন দেখছিল এসব?
তাই হবে হয়তো। সে বিছানা থেকে নেমে ঘরের বাইরে বের হতেই যাচ্ছিল, এমন সময় অনামিকা চা হাতে নিয়ে ঘরের ভেতরে ঢুকে তাকে বলল, তুমি উঠে পড়েছো সৈকত? ভালোই হয়েছে। এই নাও, ধরো তোমার চা, আমি নিজের হাতে বানিয়েছি, খেয়ে বলো তো কেমন হয়েছে। একগাল হাসির সঙ্গে অনামিকার কথাগুলো শুনতেই যেন মনটা আনন্দে ভরে উঠল সৈকতের। আর তার সঙ্গে বেমালুম সে ভুলেও গেল সেই স্বপ্নের কথা। বিয়ের পরের সকালের চা মানে প্রথম দিন নতুন বউয়ের স্বামীকে দেওয়া প্রথম উপহার। অনামিকা তাকে বলল, চাটা কেমন হয়েছে বললে না তো? খুব ভালো হয়েছে, সকাল সকাল মুডটাই ফ্রেশ হয়ে গেল। অনামিকা তার কথা শুনে লাজুকতা চেপে রাখতে না পেরে ঘরের বাইরে চলেই যাচ্ছিল, এমন সময় হঠাৎ করে অনামিকার ফোনটা বেজে উঠতেই সে ফোন ধরতে যেতে দেখল তার বাড়ি থেকে ফোন এসেছে। আর অনামিকা ফোনটা তুলে কানে ধরে একবার হ্যালো বলতেই যা শুনতে পেল তা শুনে সে চিৎকার করে ফোনটা হাত থেকে ফেলে দিয়ে একভাবে দাঁড়িয়ে রইল। পাশ থেকে সৈকত কি হয়েছে সে কথা তাকে জিজ্ঞেস করতেই অনামিকা ধীর গলায় তাকে বলল, সৈকত, পুষ্পদি অ্যাক্সিডেন্টে মারা গেছে গতকাল। পুষ্পদি যে আমাদের বাড়িতে কাজ করতো সৈকত, সে। আর পুষ্পদি গতকাল বিকেলে আমার সঙ্গে দেখা করতে এসেছিল সৈকত। বাড়িতে আজ পুলিশ এসেছে, এরপর পুষ্পদির বডিও আসবে সৈকত। আমি এক্ষুনি বাড়ি যাব সৈকত, তুমিও চলো না আমার সঙ্গে। ঘর থেকে দৌড়ে বেরিয়েই যাচ্ছিল অনামিকা, এমন সময় সৈকত তার হাত টেনে ধরে বলল, দাঁড়াও অনামিকা, তুমি যাবে না তোমার বাড়িতে, আমিও যাব না। কি বলছো তুমি সৈকত? যাব না মানে? ওই মানুষটা আমাকে ছোট থেকে বড় করেছে, এমনকি কালকেও সে এসেছিল আমার সঙ্গে দেখা করতে, আর আমি যাব না বলছো? না অনামিকা, তুমি যাবে না। তার বদলে তুমি ব্যাগ গুছিয়ে নাও, কাল আমরা হানিমুনে পাহাড়ে যাব ঘুরতে, উত্তরবঙ্গে, দার্জিলিং। যা গোছাবার গুছিয়ে নাও, আমি বাকি দিকগুলো দেখছি, কেমন? অনামিকা সেদিন বহুবার চেষ্টা করেছিল তার বাড়িতে গিয়ে পুষ্পদির মৃতদেহ দেখবার জন্য, কিন্তু সৈকতের পর তার শাশুড়ি মাও তাকে যেতে না বলেন, এমনকি অনামিকার মা নিজেও তাকে আসতে না বলেন। তাই অনামিকা বাধ্য হয়েই সেদিনই ব্যাগপত্র সব গুছিয়ে নিয়েছিল। আর তার পরের দিনই কাঞ্চনকন্যা এক্সপ্রেস থেকে নেমে শিলিগুড়ি থেকে তারা দুজনে পৌঁছে যায় দার্জিলিংয়ের চন্দ্রাঢিলি, যেখানে তাদের হোটেল নেওয়া হয়েছে। অনামিকাকে নিয়ে এবারে আর নিজের মনোরোগ বিশেষজ্ঞ বন্ধু অনির্বাণকে বিরক্ত করেনি সৈকত। যা সিদ্ধান্ত নেওয়ার সে নিজেই নিয়েছে। সেই চোখের সামনে সে বৃদ্ধের মৃত্যুর ঘটনা এখনো বোধহয় মানতে পারেনি, যার জন্য এখনো মাঝে মধ্যে অনামিকাকে উল্টো পাল্টা কথা বলতে শোনে সে। যদিও সে ওষুধ খাচ্ছে, কিন্তু তবুও অনির্বাণ বলেছে তার এই ট্রমাটা থেকে বের হতে সময় লাগবে। তার মধ্যে এই পুষ্প নামের কাজের মেয়েটির মৃত্যু, উদ্বেগ সমস্যা বারবার আগেই তাকে নিয়ে প্রকৃতির কাছে চলে এসেছে সৈকত। যদিও একদিকে তার স্কুলেও এই সময় গরমের ছুটি চলছে, তাই আর কোনো অসুবিধাও হয়নি। গাড়িটা হোটেলের দিকেই তাদেরকে নিয়ে চলেছে একভাবে, আর তাতেই দেখা মিলছে চারিদিকের প্রকৃতির নৈসর্গিক দৃশ্যের। পাইন বন, উঁচু নিচু পাহাড়ের ঢাল, তার মধ্যে আবার বাড়ি, কোথাও আবার পাহাড়ি বালাসন নদী বয়ে চলেছে কোনো পাহাড়ের কোণ ঘেঁষে। পাহাড়ের বহু প্রাচীন কাল থেকে থাকা লেপচা বাসিন্দারা আবার এই নদীকে ডাকে রুশি বলে। গাড়ির কাঁচটা নামিয়ে অনামিকা দু চোখ বুজে নিয়ে বাইরের দিকে তাকায়। সত্যি প্রকৃতির মতন আপন আর কেউ নেই, তার মধ্যেই যেন মিশে যাওয়া যায়। চন্দ্রাঢিলিতে তাদের বুকিং করা হোটেল বিনায় পৌঁছে সেখান থেকে যেন পাহাড়ের অপরূপ মুগ্ধতা আরো বেশি চোখে ধরা দিল তাদের। দেখতে দেখতে রাত হয়ে এলো, আর তার মধ্যেই মোবাইলের চার্জারটা ব্যাগ থেকে বার করতে গিয়ে জিনিসটা আবারও চোখে পড়ল সৈকতের। তবে সে অনামিকাকে ডাকল না,
বেচারি এই সময় ব্যালকনিতে দাঁড়িয়ে রাতের প্রকৃতিকে দেখছে। সে তাই করুক, কিন্তু একটা বিষয়ে তার খানিকটা অদ্ভুত লাগলো। পামেলার দেওয়া এই রাংতা মোড়ানো বাক্সটাকে হানিমুনে এভাবে কেন সাথে নিয়ে এলো অনামিকা? সৈকত সেই বাক্সটা হাতে তুলে নিয়ে বাক্সের রাংতা খুলতে শুরু করলো। আর তখনই সে দেখতে পেল রাংতার ভেতরে রয়েছে একটা খুব সুন্দর পাহাড়ি নদীর ছবি। ছবিটার চারদিক শুধু পাহাড়, আর তার কিনারা দিয়েই বয়ে চলেছে সেই নদীটা। ছবির নিচে লেখা পামেলার নাম। তার মানে এই অসাধারণ ছবিটা সেই এঁকেছে। সত্যি এ কথা বলতেই হয়, মেয়েটার আঁকার হাত আছে। কিন্তু এত সুন্দর ছবিটা যখন একবার সে বের করেই ফেলেছে বাক্স থেকে, তখন আর কিছুতেই সেটাকে ব্যাগের ভেতর ঢুকিয়ে রাখতে ইচ্ছে হলো না। একে সে আর অনামিকা হানিমুন করতে এসেছে পাহাড়ে, আর ছবিতেও পাহাড় রয়েছে, তাই এই ছবিটাকেও তাদের চোখের সামনে রাখতে ইচ্ছে হলো। ছবিটাকে ঘরের মধ্যে কোথায় টাঙাবে তার জন্য ঘরের চারিদিকে তাকাতেই হঠাৎ সৈকত লক্ষ্য করল ঘরের এক পাশের জানলার পাশের দেওয়ালে একটা তারকাঠি আগে থেকেই পোঁতা আছে, কিন্তু সেখানে কোনো ছবি নেই। সেই জায়গাটাতেই এই ছবিটা টাঙানোর জন্য ঠিক করলো সৈকত। অনামিকা ঘরে আসার আগেই সে তাই তড়িঘড়ি ছবিটা সেখানের দেওয়ালে টাঙিয়ে দিয়ে ব্যালকনির দিকে চলে গেল। আর ব্যালকনির সামনে সৈকত যেতেই সে দেখতে পেল অনামিকা কাকে যেন ডাকছে। সে নিচে তাকিয়ে কাকে যেন বলছে, এই মেয়ে শুনে যা, কোথায় যাচ্ছিস তুই? কে তুই যে আমার দিকে তাকিয়ে হাসলি? কে রে তুই, বল। এই মেয়ে কোথায় যাচ্ছিস রে তুই, দাঁড়া। তার কথাগুলো শুনে সৈকত ব্যালকনির নিচের দিকে তাকালো, কিন্তু কাউকেই সে দেখতে পেল না। সে অনামিকাকে বলল, তুমি কাকে ডাকছো অনামিকা? কেউ তো নেই নিচে, ওই তো শুধু আলোকগুলো জ্বলছে। তাহলে তুমি ওকে দেখতে পাওনি সৈকত? ও দৌড়ে চলে গেছে। একটা মেয়ে জানো, কোথায় যে গেল, আমার দিকে মুচকি হেসেই চলে গেল ও, কিন্তু কোনো কথা বললো না জানো। সৈকত ভালোভাবে আবারও দেখল, কিন্তু নিচে কাউকেই দেখতে পেল না। নিচে তো স্পষ্ট দেখা যাচ্ছে হোটেলের দরজার মধ্যেও তালা দেওয়া রয়েছে। এখানে আবার কোন মেয়ে কিভাবে ঢুকবে? আর ঢুকলেও নিশ্চয়ই এই হোটেলের কোনো স্টাফের ছেলে মেয়ে হবে। সেই অনামিকাকে নিয়ে সেখান থেকে ঘরের ভেতরে চলে আসতেই অনামিকার চোখ পড়ল সেই দেওয়ালে টাঙানো পাহাড়ের ছবিটার দিকে। সেই ছবিটার দিকেই এক রাস মুগ্ধতা নিয়ে এগিয়ে গেল। সত্যি ছবিটার মধ্যে একটা আলাদাই ব্যাপার আছে। পাহাড়ের গা বেয়ে মেঘ খেলা করে চলেছে, আর নিচ দিয়ে নদী বয়ে চলেছে নীলচে রঙের জল নিয়ে। ছবিটা দেখতে দেখতে অনামিকা বলল, এই ছবিটা তো এখানে ছিল না সৈকত, এখানে তো ফাঁকা ছিল, কিন্তু এটা আবার এখানে এনে কে লাগালো? আমি টাঙিয়েছি। এবার বলো তো, ছবিটা এতদিন কোথায় ছিল? কোথায় ছিল? ওই রাংতা মোড়া বাক্সটায়, যেটা পামেলা দিয়েছিল আমাদের বিয়েতে। ওই বাক্সটা, ওতেই এই ছবিটা ছিল। আর এই ছবিটাও ওরই আঁকা। দেখো, ছবির নিচে ওর নামও লেখা আছে। কি বলছো সৈকত? ওইটুকু বাচ্চা মেয়ে এত সুন্দর ছবিটা এঁকেছে? সত্যি কি অসাধারণ ছবিটা! কিন্তু তুমি ব্যাগে কখন ঢোকালে? আমি তো খেয়ালই করিনি। না, আমি তো এই ব্যাগে ঢোকাইনি। আমি ভাবলাম তুমি রেখেছো, তাই। সৈকত কথাটা বলে থামতে না থামতেই তার সামনে থেকে চেঁচিয়ে উঠল অনামিকা। তার সঙ্গে সে আবারও তার দোকানের মধ্যে একটা জলের হিংস্র স্রোতের শব্দ শুনতে পেল। আর আবারও প্রবলভাবে সেটা তার কানে বাজতেই চিৎকার করে উঠে অনামিকা তার দু কান চেপে বসে পড়ল তার সামনেই। তারপর সে চেঁচিয়ে বলল, বন্ধ করো, এই শব্দটা আমি সহ্য করতে পারছি না, আর আমার খুব যন্ত্রণা হচ্ছে। সৈকত, আবার ওই শব্দটা হচ্ছে, কিন্তু আওয়াজটা কোথা থেকে আসছে সৈকত?
চারিদিকে তাকাতে তাকাতেই দেওয়ালের সেই ছবিটার দিকে তাকালো অনামিকা। তারপর তারপর সে আবারও চিৎকার করে বলল, সৈকত, এই ছবির ভেতর থেকেই তো আসছে আওয়াজটা। ওই ছবির ভেতরে পাহাড়ি নদীটা নড়ছে সৈকত, দেখো। আর সেই পাহাড়ি নদীর জল আমার দিকে এগিয়ে আসছে সৈকত, আমার দিকে এগিয়ে আসছে ক্রমশ। আমি 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 ভেসে যাবো সৈকত, আমি ভেসে যাবো জলে। তুমি তুমি ছবিটা সরাও, ছবিটা সরাও সৈকত, ছবিটা সরাও। অনামিকা উঠে দাঁড়িয়ে ছবিটার দিকে তেড়ে গিয়ে সেটা দেওয়াল থেকে ছুঁড়ে মাটিতে ফেলে দিতেই ঝনঝন শব্দ করে ছবিটার ওপরের কাঁচটা ভেঙে গেল। সৈকত এমন অবস্থায় কি করবে বুঝতে পারল না, তাই সে ব্যাগ থেকে একটা ঘুমের ওষুধ বের করে সেটা খাইয়ে দিল অনামিকাকে। আর তারপরেই অনামিকা ঘুমিয়ে পড়ল। অনামিকাকে বিছানায় শুইয়ে দিয়ে দুশ্চিন্তাগ্রস্ত চোখে অনির্বাণকে ফোন করল সৈকত। তারপর অনামিকার একটু আগের সব অস্বাভাবিক আচরণের কথা সে খুলে বলল। অনির্বাণ তাকে বলল অনামিকার ভিজুয়াল অ্যাংজাইটি হয়েছে। মানুষের ব্রেনের কোনো পুরনো ট্রমা থেকে অনেক সময় এই রোগে মানুষের চোখের সামনে কোনো ঘটনাকে ঘটতে দেখতে পায়। সৈকত অনির্বাণের এই কথা শুনে খানিকটা চিন্তিত হয়ে পড়ল, কিন্তু অনির্বাণ তাকে আশ্বস্ত করল এই সিচুয়েশন সবসময় হয় না, তা সাময়িক, আর নিয়মিত ওষুধ খাইয়ে দিলেই সে এই পরিস্থিতি থেকে বেরিয়ে আসবে। কিন্তু রোজ না খেলে এটা আরও বাড়ার সম্ভাবনা রয়েছে। অনির্বাণের সঙ্গে আরও কিছুক্ষণ কথা বলে ফোনটা কাটতেই সৈকত মেঝেতে পড়ে থাকা সেই ভাঙা ছবিটার দিকে এগিয়ে গেল। তারপর ছবিটার ভাঙা অংশের কাঁচগুলোকে সে তুলতে যেতেই হঠাৎ অসাবধানতায় তার হাতটা সেই ভাঙা কাঁচ কেটে যাওয়ায় হাত থেকে কয়েক বিন্দু রক্ত গড়িয়ে পড়ল সেই কাঁচ ভাঙা ছবিটার মধ্যে। আর তার সঙ্গেই কেমন যেন পাল্টে গেল নদীটার রং, স্বচ্ছ জল থেকে হয়ে উঠল রক্তে গাঢ় লাল। আর তার সঙ্গেই সেই ছবির মধ্যের স্থির ঢেউয়ের মধ্যে থেকে দুটো লালচে চোখ অলক্ষ্যে একভাবে তাকিয়ে থাকল সৈকতের দিকে। সেদিন হুট করে রাত থেকে দার্জিলিংয়ে ভারী বৃষ্টি শুরু হওয়ায় পরের দিন হড়পাবান ও ধসের সতর্কতায় হোটেল মালিক স্পষ্ট জানিয়ে দিল এর মধ্যে তাদের হোটেল থেকে কোথাও ঘুরতে না যেতে। আর তাছাড়া হোটেলের থেকে বেশ খানিকটা দূরে একটা পাহাড়ি নদী আছে, বালাসন নদী। সেটাও নাকি রাতের টানা বৃষ্টির জলে বিপজ্জনক অবস্থায় রয়েছে। তাই হোটেলে দাঁড়িয়ে দাঁড়িয়ে বৃষ্টি দেখা ছাড়া আর কোনো উপায় পেল না অনামিকা আর সৈকত। সৈকতের ঘুম ভাঙতেই সে দেখে অনামিকা ব্যালকনির সামনে দাঁড়িয়ে বৃষ্টি দেখছে। পাহাড়গুলোকে ঘিরে থাকা মেঘ যেন ভিজিয়ে চলেছে তাকে অবিরত। বিছানা থেকে উঠে ব্যালকনির দিকে এগিয়েই যাচ্ছিল সৈকত। এমন সময়ে হঠাৎ সে দরজার সামনে দাঁড়িয়ে শুনতে পেল ব্যালকনিতে দাঁড়িয়ে কার সঙ্গে জানি কথা বলছে অনামিকা। সে তাকে বলছে, তুমি এই বৃষ্টির মধ্যে বই খাতা নিয়ে কোথায় যাচ্ছ বলো তো? আর তুমি তোমার নামটা বলো না কেন? আমাকে বলো তো কি নাম তোমার? আর এখানেই বা তুমি এইভাবে ঘুরে বেড়াও কেন? আর তোমার বাড়ি বা কোথায়? সৈকত তাকে থামাতে চায়। কার সঙ্গে কথা বলছে অনামিকা? কেউ তো নেই আশেপাশে। এর মধ্যে হঠাৎ সৈকতের ঘর থেকে ফোন বেজে ওঠায় সে ঘরের ফোন ধরতে চলে যায়। অনামিকা আবার মেয়েটাকে সেই আগের বলা কথাগুলো জিজ্ঞেস করল, কিন্তু মেয়েটা শুধু মুচকি হেসে তাকিয়ে থাকলো সামনের দিকে। বেলা যত বাড়ল বৃষ্টিটা কমল না, বরং সেটা এক নাগাড়ে হয়েই যেতে লাগলো। তার সঙ্গেই খবর আসতে লাগলো দার্জিলিংয়ের কোনো না কোনো পাহাড়ি রাস্তায় ধস নামার। সৈকতের মা বাবা থেকে তার স্কুলের শিক্ষক বন্ধুরা সকলেই যোগাযোগ করতেও শুরু করলো তাদের সাথে যে তারা ঠিক আছে কিনা। দুপুর অবধি সব কিছু ঠিক থাকলেও
পরিস্থিতি জটিল হয়ে উঠল বিকেলের পরে, যখন হোটেলের মালিক সৈকত আর অনামিকাকেও হোটেল থেকে চলে যাওয়ার গাড়িতে ব্যবস্থা করতেই এক প্রকার তাতে বাধা দেয় অনামিকা। একে বাইরে ধস পরিস্থিতি, তার মধ্যে যদি কোনো বিপদ ঘটে যায়। কিন্তু শেষ পর্যন্ত হোটেল থেকে অনামিকাকে কোনো রকমে বুঝিয়ে নিয়ে গাড়িতে করে বেরিয়ে যায় বাকি পর্যটকদের মতো। কিন্তু হোটেলের বাইরে গাড়ি নিয়ে বের হতেই পাহাড়ি রাস্তায় জ্যামের মুখোমুখি পড়তে হলো তাদেরকে। আর সেই জ্যাম কাটতে কাটতে প্রায় সন্ধে গড়িয়ে গেল। বাইরে এখনো বৃষ্টি হয়েই চলেছে, আর তার মধ্যেই ঘুমে চোখটা খানিক্ষণের জন্য লেগে গেল। একটা শব্দ শুনে ঘুম ভাঙতেই সে দেখল তার পাশ থেকে গাড়ি থেকে নেমে বাইরে কোথায় যেন একটা চলে যাচ্ছে অনামিকা। সে তা দেখে বলল, অনামিকা এখন গাড়ি থেকে নেমে কোথায় যাচ্ছে? একেবারে এই অবস্থা, তার মধ্যে এই জায়গাটাও তো ওর আছে না। গিয়ে দেখি তো নেমে। তাদের গাড়িটা এখনো জ্যামে আটকে রয়েছে। তার মধ্যে পেছন থেকে সৈকতের কথা শুনে তার গাড়ির ড্রাইভার কিছু অসুবিধা হচ্ছে কিনা সে কথা জিজ্ঞেস করতেই সৈকত তাকে সব ঠিক আছে বলেই গাড়ি থেকে নেমে গেল। বাইরে বৃষ্টি হচ্ছে, তার মধ্যেই পেছনের রাস্তা ধরে অনামিকা কোথায় যেন হেঁটে চলেছে, আর তার পেছন দিক থেকে তাকে অনবরত শুধু ডেকে চলেছে সৈকত। কিন্তু অনামিকা যেন তার কোনো কথাই শুনতে পাচ্ছে না। সে কোনো এক সম্মোহনে এগিয়ে চলেছে শুধু। না, শুধু সে একা নয়, তার সামনে রয়েছে আরো একজন। সেই যেন তাকে সম্মোহন করে তাকে নিয়ে চলেছে তার পিছু পিছু। স্কুলের ইউনিফর্ম পরা একটা মেয়ে, তার মুখটা ফ্যাকাশে, আর তার দুটো চোখ স্থির। একভাবে সে এগিয়ে চলেছে সামনের দিকে, আর মাঝে মধ্যে সে তার সেই আধার নেমে আসা মুখটা পেছনে ঘোরাচ্ছে অনামিকার দিকে। সে যেন তার পিছু পিছু অনামিকাকে কোথাও একটা নিয়ে যেতে চাইছে, তবে তাকে দেখতে পাচ্ছে না সৈকত। সে এবারে দৌড়ে গিয়ে অনামিকার একটা হাত শক্ত করে ধরে বলল, অনামিকা, তুমি ওদিকে কোথায় যাচ্ছ বৃষ্টির মধ্যে? তাও আবার চলো আমার সঙ্গে, তুমি গাড়িতে চলো। কি হলো, কি হয়েছে তোমার? অনামিকা তার দিকে একবার তাকালো, তারপর ক্ষীণ কণ্ঠে তার দিকে তাকিয়ে বলল, ওই ওই নদীটা আমাকে ডাকছে সৈকত, ওই বালাসন নদী। আমাকে যেতে হবে ওর কাছে। ওই ওই হিংস্র স্রোত না হলে শান্ত হবে না যে। হ্যাঁ, ও ও ও শান্ত হবে না কিছুতেই। কথাটা বলার সাথে সাথে একটা প্রচন্ড জোরে বিদ্যুতের ঝলকানি দেখা দিতেই হঠাৎ অনামিকার চেহারাটাকে কেমন চোখের নিমেষে পাল্টে যেতে দেখল সৈকত। এখন সৈকত যার সামনে দাঁড়িয়ে রয়েছে সে যেন আর অনামিকা নেই, সে অন্য কেউ। তবে সে সৈকতের অচেনা নয়, তাকেও সে চেনে। অনামিকার হাত ছেড়ে অস্ফুটে একটা শব্দ বেরিয়ে আসে সৈকতের মুখ থেকে, একটা মেয়ের নাম। মুন্নি? কিন্তু তা কি করে সম্ভব? মুন্নি তো মারা গেছে অনেকদিন আগে। তাহলে সে আবার ফিরে আসবে কি করে? মুন্নি তার দিকে তাকিয়ে একটা খলখলে হাসি হেসে বলল, কি স্যার, চিনতে পারছেন আমাকে? আমি মুন্নি স্যার। মনে পড়ে? হ্যাঁ, মনে পড়ে আমাকে? আমি আপনার ছাত্রী স্যার। কি মনে পড়ছে আমাকে? মনে পড়ছে? তার কথা শুনে সৈকতের দু চোখে ভেসে উঠল 5 বছর আগের একটা আবছা দিনের স্মৃতি। সেদিন পাহাড়ে ক্যাম্প করতে বিদ্যালয়ের একাদশ শ্রেণীর ছাত্রছাত্রীদের নিয়ে পাহাড়ে এসেছিল সৈকত। সঙ্গে তার একজন সহকারী শিক্ষক
অম্বরীশবাবুও ছিলেন। সেদিনই চন্দ্রাঢিলির এই বালাসন নদীতে একটা দোকানে চা খেতে খেতে বাকি ছাত্রীদের সঙ্গে থাকা মুন্নির দিকেই এক দৃষ্টিতে তাকিয়েছিল সৈকত। এই মুন্নি মেয়েটা স্কুলে কিছুদিন আগের শিক্ষক ও স্টুডেন্টসদের মিটিংয়ে তাকে বেজায় হেনস্থা করেছিল স্কুলে দেরিতে ক্লাস শুরু হওয়া নিয়ে। তাছাড়া এই মুন্নি মেয়েটাই স্কুলে বাকি শিক্ষকদের সামনে চেঁচিয়ে বলেছিল, হেড স্যার, সৈকত স্যার শুধুমাত্র তাঁর কাছে টিউশনি পড়ানো ছাত্রছাত্রীদেরই ক্লাসে প্রায়োরিটি দেন, আমাদের না। এমনকি আমাদের প্র্যাকটিক্যালেও স্যার ইচ্ছে করে আমাদের নাম্বার কমিয়ে দেন সব সময়। উনি আমাদের প্রকল্পের মূল্যায়ন থেকেও নাম্বার কাটেন। বলুন তো স্যার, এগুলো অন্যায় নয়? আমরা সবাই এই অন্যায়ের শিকার। আমাদের সঙ্গে স্যার বিনা কারণে এরকম বৈষম্যমূলক আচরণ করেন। আচ্ছা, আমাদের সঙ্গে কি এরকম ব্যবহার সত্যিই প্রত্যাশিত স্যার? তাহলে আমরা স্বপ্ন দেখব কিভাবে? আমাদের যদি শিক্ষা প্রাঙ্গণেই বৈষম্য থাকে তাহলে বলুন তো স্যার, আমরা কি নিয়ে স্বপ্ন দেখব? সেদিনের মেয়েটার কথাগুলো শুনে শিক্ষিকাদের ও সব ছাত্রছাত্রীদের সামনে শিক্ষক হিসেবে সৈকতের এক প্রকার মাথা হেঁট হয়ে গেছিল সেদিন। তার বিরুদ্ধে এ যাবৎ কেউ স্কুলে এমন অভিযোগ করেনি, আর এই মেয়েটা কিনা তার সম্পর্কে এসব বলল। সেদিনের রাগটা যেন চেপে বসেছিল সৈকতের মাথায়। স্কুলে সে মেয়েটাকে কিছুই বলতে পারবে না স্কুলের হেডমাস্টার মশাই এর জন্য। সেও তাকে ওয়ার্নিং দিয়েছে, না হলে কবেই সে ক্লাস থেকে মেয়েটাকে বের করে দিত। কিন্তু আজ যদি কোনোভাবে মেয়েটাকে সে শায়েস্তা করতে পারত তাহলে বন্ধ হতো না। ভাবতে ভাবতেই হঠাৎ তার মাথার ভেতরে একটা কুবুদ্ধি খেলে গেল। মুন্নির থেকে চোখ সরিয়ে মুন্নির পেছনের বয়ে চলা পাহাড়ি খরস্রোতা নদীটার দিকে চোখ পড়ল সৈকতের। কি যেন বাস ড্রাইভার বলেছিল নদীটার নাম? বালাসন। খুব স্রোত নাকি এই নদীটার। বহু মানুষকে বর্ষায় কোথায় কোথায় ভাসিয়ে নিয়ে যায় তার কোনো ঠিক ঠিকানা নেই। আর সেই নদীতে যদি সে এই মুন্নিকে ফেলে দেয় তাহলে কিন্তু সে কিভাবে তার এই উদ্দেশ্য সফল করবে? এসব ভাবতে ভাবতেই সে তার আরেকজন সহকারী মাস্টারমশাইকে হোটেলে গিয়ে ছাত্রছাত্রীদের খাবারের ব্যবস্থা করার জন্য বলে ছাত্রছাত্রীদেরকেও তার সঙ্গে পাঠিয়ে দিলেন, শুধু মুন্নিকে ছাড়া। মুন্নিও তাদের সঙ্গে চলেই যাচ্ছিল। এমন সময় হঠাৎ করে সে তাকে নদীর অন্য একটা পাড়ের দিকে নিয়ে যায় পড়াশোনার কথার ছলে। আর পাহাড়ি নদীর দিকে তাকিয়ে সে বলতে থাকে তাকে নদী কিভাবে কোন প্রক্রিয়ায় ক্ষয় করে, কিভাবেই বা নদী তার বোঝা পরিবহন করে, ভাসমান, লম্ফদান নাকি দ্রবীভূত অবস্থায়, আর অবক্ষেপণের মূল কারণগুলো কি। এসবের উত্তর বলার জন্য মুন্নিকে সে ব্যাগ থেকে একটা খাতা আর কলম বের করতে বলে। আর মুন্নি সেটা বের করতেই সৈকত তাকে সামনে তাকাতে বলে পেছন থেকে তাকে সজোরে ধাক্কা মেরে ফেলে দেয় বালাসন নদীর মধ্যে। কিন্তু সেই চিৎকারও যেন ক্রমশ নদীর হিংস্র স্রোতের মধ্যে কোথায় হারিয়ে যেতে থাকে। তবুও মুন্নি কোনো রকমে নদীর মাঝখানের একটা উঁচু পাথরকে কোনো রকমে শক্ত করে ধরে তাকে আবারও বলে ওঠে, আমি জলে ভেসে যাব, আপনি আমার সঙ্গে কেন এমন করছেন স্যার? কি দোষ আমার? কি দোষ আমার? আমাকে বাঁচান স্যার, আমি জলে ভেসে যাব স্যার, আমি জলে ভেসে যাব। মুন্নির সেই অবস্থা দেখে অবশ্য নদীর পাড়ে দাঁড়িয়ে উল্লাসের হাসি হেসে নদীর দিকে তাকিয়ে দাঁত খিচিয়ে খিচিয়ে সৈকত বলে, কিরে মুন্নি, এভাবে তুই ভেসে গেলি? হ্যাঁ, কি হবে এবার? যা গিয়ে প্রতিবাদ কর, হেড স্যারকে জানা। কিরে মর, তুই বড্ড তেজ তাই না তোর? আমাকে শাস্তি দিবি না তুই? আজ আমি তোকে শাস্তি দিলাম।
যা যা, দূরে ভেসে যা। এবার যত খুশি প্রতিবাদ কর। তোকে নিজের জায়গাটা আমি চিনিয়ে দিলাম রে মুন্নি, আমি চিনিয়ে দিলাম। কথাগুলো এক নাগাড়ে বলে থামতে না থামতেই মুহূর্তের মধ্যে জলের হিংস্র স্রোতে সেই পাথর থেকে হাত ছিটকে গিয়ে বালাসন নদীর অতল গভীরে যেন ভেসে যায় মুন্নি। তারপর আর তার দেহ খুঁজে পাওয়া যায়নি। স্কুলে পুলিশ আসে মুন্নির পরিবারের অভিযোগের ভিত্তিতে, কিন্তু কোনো লাভ হয় না তাতে। মুন্নির দেহটারও কোনো খোঁজ পাওয়া গেল না। মেঘের গুরুগম্ভীর একটা শব্দের সাথে গায়ের মধ্যে পড়তে থাকা অবিরাম বৃষ্টির ফোঁটায় যেন আবার বাস্তবে সম্বিত ফিরে এলো সৈকতে। আর তাতেই আবারও সে তার সামনে দেখতে পেল মুন্নিকে। আর তার সঙ্গেই সে দেখতে পেল সেই পাহাড়ি বালাসন নদীকে। তার গর্জন শুনতে পেল আরো কাছ থেকে। দিনের আলোটা ক্রমশ নিভে আসছে, যেন ঘোলাটে হয়ে উঠছে চারিদিকটা। তার মধ্যেই মুন্নি তার দিকে তাকিয়ে বলল, কি মনে পড়ছে স্যার এই জায়গাটা? ঠিক এইখান থেকে আপনি আমাকে ধাক্কা মেরে ফেলে দিয়েছিলেন আজ থেকে 5 বছর আগে। একটা মেয়ের সারা জীবনের স্বপ্ন মুছে ফেলেছিলেন আপনি। আপনি বলেছিলেন এটা নাকি আমার শাস্তি, কিন্তু দেখুন এই চন্দ্রঢিলির বড় বড় পাহাড়, এই পাহাড়ি বালাসন নদী কিছুই বলেনি স্যার। সে পুষছে, সে আজও আপনাকে শাস্তি দেবে বলে পুষছে। শাস্তি দেবে ও আপনাকে, শাস্তি দেবে, কঠিন শাস্তি। আপনাকেও আজ মরতে হবে স্যার। সব হিসেবটা থমকে দাঁড়িয়ে আছে এখানে। তাই আপনি মরুন। পামেলার আপনাকে বিয়েতে উপহার দেওয়া ওই ছবিটা, ওটাও আমি ওকে দিয়ে আঁকিয়েছিলাম। আর বাকি যা কিছু ঘটেছে এর মধ্যে সবকিছু সবকিছু আমার জন্যই। আর আপনার স্ত্রী অনামিকা, তাকেও আমি মেরে ফেলেছি একটু আগে। গাড়ি থেকে নামিয়ে বৃষ্টিতে ধস নামা পাহাড়ের নিচের দিকে নিয়ে গিয়ে সেও তো আর বেঁচে নেই। তার কানেও সেই নদীর হিংস্র শব্দ, তার পিছনেও আমি দায়ী স্যার। সৈকতের যেন নিজের কানে শোনা কোনো কথাই বিশ্বাস হচ্ছে না। আর অনামিকা ধসে চাপা পড়েছে, তা কি করে হয়? সে তো তার সামনেই কিছুক্ষণ আগেও দাঁড়িয়েছিল। তাহলে মুন্নির সামনে ধপ করে বসে এসে হতাশার কণ্ঠে বলল, কেন করলে তুমি এমন মুন্নি? কি দোষ ছিল অনামিকার? তুমি আমাকে শাস্তি দিতে, তোমার প্রতিশোধ নিতে। আমার ভুলের শাস্তি তুমি অন্য কাউকে। প্রতিশোধ তো সে আমি নেবই সৈকত স্যার। আর ভুল কোনটাকে আপনি ভুল বলছেন স্যার? একটা মানুষকে আপনি খুন করেছেন, সেটা ভুল নয় স্যার, সেটা হলো অপরাধ। বউ মরে গেছে সেই জন্য খুব কষ্ট হচ্ছে না স্যার? যান, তাহলে আপনিও আপনার বউয়ের কাছেই যান। এমন সময় হঠাৎ চারিদিকে জোরালো বৃষ্টি শুরু হতেই সৈকত হঠাৎ অনুভব করল তার পা পিছলাতে শুরু করেছে নদীর ধার থেকে। সে সেই পাথরটার ওপর থেকে উঠে দাঁড়াবার চেষ্টা করতেই যাচ্ছিল, কিন্তু তার আগেই সে আবারও পাথরটায় সজোরে পা পিছলে গিয়ে টাল সামলাতে না পেরে সোজা গিয়ে পড়ল বালাসন নদীর মধ্যে। আর তারপর সেই জলের উত্তাল ঢেউয়ের মধ্যেই সে তার পেছনে থাকা নদীর মধ্যে একটা বড় পাথরে গিয়ে ধাক্কা খেতেই একটা জোরালো আর্তনাদের চিৎকার করে উঠল। তার মাথা ফেটে রক্ত বেরিয়ে এলো।
সেই পাথরটাকে কোনো রকমে দুহাত দিয়ে ধরে আবার সেটাকে শক্ত করে ধরবার চেষ্টা করলো সে, কিন্তু আবারও নদীর জোরালো একটা ঢেউয়ে পাথর থেকে তার হাতটা পিছলে গেল। নদীর মাঝামাঝি জায়গায় তাকে নিয়ে যেতেই সেখানে নিমেষের মধ্যে সৈকত ডুবে যেতে লাগলো নদীর মধ্যে। তারপর ধীরে ধীরে জলের উপর তার মৃতদেহটা ভেসে উঠতেই সেটা নদীর হিংস্র স্রোতে ভেসে যেতে লাগলো দূরে। মুন্নি তা দেখে একটা প্রশান্তির হাসি হাসতে হাসতে একটা প্রচণ্ড জোরালো বিদ্যুতের ঝলকানির সাথে মিলিয়ে গেল ধীরে ধীরে। কিন্তু বালাসন নদী শান্ত হলো না কিছুতেই। সেটা প্রবল গতিতে গর্জন করে যেতে লাগলো। তবে সময়ের সঙ্গে দুর্যোগ কাটবার পর সেও শান্ত হয়ে স্বাভাবিক অবস্থায় ফিরে আসলো ধীরে ধীরে। এই ঘটনার পর 2 মাস কেটে যায়। সন্ধ্যের পর চন্দ্রাডিলির একটা হোটেলে পর্যটক নামিয়ে বাড়ি ফিরছিল পাহাড়ের এক গাড়ি চালক বিবেক লামা। রাস্তাটাও আজ বেশ শুনশান। তার মধ্যেই হঠাৎ একজন মহিলা তার পথ আটকে দাঁড়িয়ে তাকে হাত দেখাতেই গাড়িটার ব্রেক কষে বিবেক গাড়ির কাঁচ নামিয়ে বলল, अरे क्या हो मैडम, ऐसे हाथ दिखा के गाड़ी क्यों रोका? সে থামতেই গাড়ির কাঁচের মধ্যে মুখ এগিয়ে দিয়ে অনামিকা বলল, भैया मुझे थोड़ा मदद कीजिए ना। असल में मेरा पोती बहुत देर से उस सामने की ओर गया और वापस नहीं आया। थोड़ा जाके देखेंगे? अरे जरूर, क्या नाम है मैडम आपके पति का? সৈকত। গাড়ি থেকে নেমে আসলো বিবেক। তারপর সে এগিয়ে যাচ্ছিল সামনের দিকের উঁচু রাস্তার একপাশে বালাসন নদী। সেই দিক থেকেই নদীর শব্দ শোনা যাচ্ছে। বিবেক চিৎকার করে ডাকতে লাগলো সৈকতকে, सैकत जी, अरे कहाँ हो आप? आपकी बीवी आपको ढूंढ रही है सैकत जी। अरे ओ सैकत जी, सुनाई दे रहा आपको? कहाँ हो आप? এমন সময় হঠাৎ সে নদীর কাছাকাছির দিকে তার নাম ধরে ডাকতে যেতেই হঠাৎ করে পেছন থেকে কেউ তার একটা হাত ধরতেই পেছন ঘুরে তাকাতেই বিবেক দেখল যে তার হাত ধরেছে যে সে আর কেউ নয়, তার বন্ধু ওমান। সেও পাহাড়ে গাড়ি চালায়। সে তাকে বলল, तू किसे बुला रहा है भाई? ये नाम किसका है तुझे मालूम नहीं? বিবেক তাকে সব খুলে বলতেই যাচ্ছিল, কিন্তু তার আগেই ওমান তাকে বলল, वो अनामिका लड़की तुझे मदद करने के लिए बोला था। मुझे सब मालूम है। वो इंसान नहीं, भूत है। 2 महीने पहले भारी बरसात के कारण यही रोड पे पहाड़ में हुई लैंडस्लाइड के कारण वो मर गई थी। उसका पति बेखबर है अभी तक। वो गुम हुए थे बालासन नदी के पास। इसलिए वो लड़की इसी रोड पे किसी को अकेला दिखे तो उसको इसी रोड पे रुकने के लिए कहता है। उसके बाद उसको नदी के पास लेके मार देता है। चल चढ़ जा गाड़ी पे अपना। अगर मैं तुझे सही वक्त पर नहीं देखता ना, तब तू मर जाता उस मासूम लोगों की तरह। जो उस लड़की का मदद करने के लिए गया था, वो आज तक कभी भी लौट के नहीं आया। বিবেক ওমানের কথা শুনে আবার তার গাড়িতে উঠল। গাড়িটা স্টার্ট দিয়ে সে চলেও গেল। কিন্তু তারপর আবারও চন্দ্রঢিলির শুনশান রাস্তায় ভেসে আসতে লাগলো একটা নারী কণ্ঠের আর্তনাদের শব্দ। সে কারোর কাছে সাহায্য চাইছে বারবার করে। সে বলছে, প্লিজ হেল্প। আমার স্বামী সৈকতকে কেউ খুঁজতে সাহায্য করুন না। বহুদিন ধরে উনি খোঁজ ওই সামনের দিকেও গেছিল। কেউ আমাকে সাহায্য করুন না প্লিজ। কেউ আমাকে দয়া করে সাহায্য করুন প্লিজ।
শুনছিলেন সুলেখক দেবোত্তম দের কলমে ঋষি। আজকের গল্পের সূত্রধার ও গল্প পাঠে আমি দেবাঞ্জন। বিভিন্ন চরিত্রে তানিশা, বর্ণালী, সৌরভ রায়, সঞ্চালী, সৌমিক, দেবযানী রায়, নীল, দেবযানী চক্রবর্তী, দীপ্তদীপ এবং আমি দেবাঞ্জন। নাট্যরূপ ফিদা, ধ্বনি সম্পাদনা মধুরিমা, শব্দ সংযোজন ও আবহ সায়ন, প্রচ্ছদ মিনিম্যালি, মোশন গ্রাফিক্স উষ্ণিস, পর্ব পরিচালনায় টিম অন্ধকারের ডায়েরি। আমাদের আজকের গল্পটি ভালো লাগলে একটি লাইক করবেন ও যারা এই ধরনের গল্প শুনতে ভালোবাসেন তাদের সাথে শেয়ার করবেন। আর হ্যাঁ, চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু। ফিরছি পরের গল্প নিয়ে আগামী শনিবার ঠিক দুপুর 12:30টায়। আপনারা শুনতে থাকুন অন্ধকারের ডায়েরি। ভয় যেখানে বাস্তব, অন্ধকার সেখানে গভীর।